টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। জানাবো, বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বললেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এদিকে সংস্কার নিয়ে আলোচনা চালাতে চায়, বোঝাতে চায় বিএনপি কতটা সিরিয়াস বললেন সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষে জানাবো, ইউনূস সরকারের কি দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্ভব, যা বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছেন। বৃহস্পতিবার 17 এপ্রিল ভারতের ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বিমানবন্দর ও স্থল বন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে। যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমের আগে বেশ ফলাও করে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার। টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশের 3টি বন্দর বন্ধ ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবল এই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তী সরকার। এছাড়া গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল, সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করতে করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে 50,000 টন চাল আমদানি করা হয়েছে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বললেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। বেলা 11:15টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, বাংলাদেশের পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের নেতৃত্ব দেন। এর আগে বুধবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এদিকে দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক অবস্থান থেকে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুই দেশকেই মনোযোগী হতে হবে। এছাড়া আলোচনায় 71-এর অমীমাংসিত বিষয়গুলো আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাহাব এনাম বলেন, পাকিস্তান পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর দেশের জন্য ইতিবাচক। অর্থনীতিকে যেহেতু আমরা গতিশীল করতে চাচ্ছি, তাই এই আলোচনা গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ সহ তাদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার। এছাড়া সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়েও আলোচনা হতে পারে। এতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি আমদানি রপ্তানি নিয়েও আলোচনা করতে হবে। বাংলাদেশি পণ্যের চাহিদা আছে পাকিস্তানে। সর্বশেষ 2010 সালের নভেম্বরে ইসলামাবাদে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে জানা গেছে। 2012 সালের পর বাংলাদেশে এটি হবে তার কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সংস্কার নিয়ে আলোচনা চালাতে চায়, বোঝাতে চায় বিএনপি কতটা সিরিয়াস বললেন সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দফা ভিত্তিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই। আজ শেষ না হলে পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস। তিনি বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে জবাব চেয়ে সরকারের পক্ষ থেকে স্প্রেডশিটে সংক্ষিপ্ত হ্যাঁ না জবাব দেওয়ার যে কাগজগুলো দেওয়া হয়েছে তাতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আমাদের মিসলিড করা হয়েছে। এটা
দেওয়া উচিত হয়নি। বিএনপি সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন নিয়ে বিস্তারিত মতামত জমা দিয়েছে বলে জানান সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আজ হার্ড কপি জমা দিয়েছি, এগুলোর উপর বিস্তারিত আলোচনা চলছে। সংবিধান সংস্কার দিয়ে শুরু করেছি, তারপর বিচার বিভাগ, নির্বাচন নিয়ে আলোচনা হবে। আমরা আলোচনা চলমান রাখতে চাই, আজ শেষ না হলে পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস। সংবিধান সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে 131টি প্রস্তাব থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে 70টি বিষয় উল্লেখ করা হয়েছে, জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের দফা ওয়ারি আলোচনা চলছে। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতি সহ সব বিষয়ে দফায় দফায় আলোচনা করব। বিস্তারিত অগ্রগতি পরে জানতে পারবেন। সংবিধান সংশোধন সংক্রান্ত মৌলিক প্রস্তাবের বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব এক জায়গায় আসার জন্য। বিএনপি সংবিধান সংস্কার কমিশনের 25টিতে একমত, 25টির মতো বিষয়ে আংশিকভাবে একমত, বাকি বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি। তিনি বলেন, আমরা যেসব বিষয়ে বিস্তারিত মতামত দিয়েছি সেসব বিষয়ে কমিশনকে যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের প্রস্তাবের বিষয়েও আমরা যৌক্তিকভাবে জানতে চাচ্ছি। যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা অবশ্যই বিবেচনা করব। বিচার বিভাগের মতামত নিয়ে প্রতিবেদনে মিসলিড করা হয়েছে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিস্তারিত প্রতিবেদনের 150টি মতামতের মধ্যে 89টির বিষয়ে মতামত দিয়েছে, বাকিগুলোর অধিকাংশ ক্ষেত্র একমত হওয়া বা মন্তব্য সহ একমত হওয়ার কথা জানিয়েছে। হ্যাঁ নাতে মতামত চাওয়া বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে বিস্তর ফারাক আছে, জানিয়ে তিনি বলেন, সংবিধানের 95 অনুচ্ছেদের সংশোধনী ব্যতি রেখে বিচারক নিয়োগের অধ্যাদেশ জারি করা ততক্ষণ পর্যন্ত সাংবিধানিক হবে যতক্ষণ পর্যন্ত তার সংবিধানে গৃহীত হচ্ছে। 116 অনুচ্ছেদ ও সংশোধন না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা সংবিধান সম্মত হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকবে। বিচার বিভাগ কর্তৃক সংবিধান লঙ্ঘন সমুচিত হবে না। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায়, জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়া যাতে আইনানুগ ও সাংবিধানিক পদ্ধতিতে হয় সেই জন্য বিস্তারিত মতামত দেব। লিখিত দিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে অধিকাংশ বিষয়ে সংবিধান সংশোধন সংক্রান্ত দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু বিষয়ে তারা এমন প্রস্তাব দিয়েছে যা বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা বজায় থাকবে না। বিএনপির সঙ্গে কমিশনের আলোচনা দ্বিতীয় পর্যায়ে, জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আরো আলোচনা হবে, কারণ আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। ইউনূস সরকারের কি দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্ভব, যা বলছেন বিশ্লেষকরা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এমন এক প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। দেশের রাজনীতিতে নির্বাচনের সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠছে। খবর বিবিসি বাংলার। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, এর ফলে সরকারের সঙ্গে অংশীজনদের এবং সর্বোপরি রাজনীতিতে সন্দেহ, অবিশ্বাস ও বিভাজন বা দূরত্ব প্রীতির আশঙ্কা থাকে, যার ফলে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বিষয়ে কেন আলোচনায় আসছে এবং ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব। দেশের অন্যতম প্রধান দল বিএনপি নেতারা বলেছেন, এই সরকারের বয়স 8 মাস পার হলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না। সেই কারণে তৈরি হচ্ছে সন্দেহ এবং উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকেরা অবশ্য পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোরও দায় রেখেছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কেন আলোচনায়। গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা কখনো স্পষ্ট করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান, এসব কর্মকাণ্ডের উপরই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করবে বলে একটা ধারণা রয়েছে সব অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে। এখন নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে, এই নিয়ে বিতর্ক চলছে। নির্বাচনের সময় নিয়ে এই বিতর্কের মধ্যে কিছুদিন ধরে অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গে নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। যেই আলোচনা সরকারের কোনো না কোনো উপদেষ্টা ও রাজনীতিকদের কারো কারো বক্তব্য এতে নতুন মাত্রা যোগ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত 10 এপ্রিল সুনামগঞ্জ সফরে গিয়ে সেখানে সাংবাদিকদের বলেছিলেন, এই রাস্তা থেকে আমারে বলতেছিল আপনারা আরো 5 বছর থাকেন। তার এই বক্তব্য ঘিরে আলোচনার সমালোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তী সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চায় কিনা এই প্রশ্ন তুলে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা প্রকাশ্যে বক্তব্য দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
সম্প্রীতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচনে প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি এও বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন। অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। নির্বাচিত অনির্বাচিত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব আসে সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত 12 এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? আমাদের তো ছাত্ররা, জনতা, যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে, তাদের ধারা নির্বাচিত আমরা। এসব বক্তব্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিতর্ক বা আলোচনা আরো বাড়িয়ে দেয়। যদিও আলোচনা সমালোচনার মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কথা বলেননি। জনগণ তাকে বলেছে। যদিও তার এই বক্তব্য দেওয়ার পরও বিতর্ক থামেনি। তবে বিশ্লেষক ও রাজনৈতিকদের অনেকে মনে করেন সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসার পেছনে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় বিষয়টিও অন্যতম একটি কারণ। দায় রয়েছে বিএনপিরও। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গে আলোচনায় আসা বা পরিস্থিতির জন্য বিএনপির দায় রয়েছে বলেও বিশ্লেষকরা বলছেন। লেখক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এই ধারণা থেকে দলটির নেতাকর্মীদের সারা দেশে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত চাঁদাবাজি, দখল সহ নানা উপকর্মে জড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।